এরপরে আমরা এখানে একটা ওয়েব পেজের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড সেকশন। দেখেন এখানে হেড নামে একটা ট্যাগ শুরু হলো এবং হেড নামে একটা ট্যাগ এখানে শেষ হলো। এরপর আরেকটা অংশ থাকে, সেটা হলো বডি সেকশন। তাহলে আমরা, এটা হচ্ছে এইচটিএমএল এর একদম বেসিক কনসেপ্ট। এইচটিএমএল ট্যাগ শুরু ট্যাগ শেষ, হেড ট্যাগ শুরু ট্যাগ শেষ, এবং বডি শুরু এবং শেষ। এরপরে আমরা এখানে একটা হেডিং ট্যাগ নিব, H1। গতকালকে আমরা হেডিং ট্যাগের কাজ শিখছি। যেমন এখানে আমরা হেডিং ট্যাগের মধ্যে এখানে নিলাম এবিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ। সেভ করলাম। সেভ করার পরে এখন এটাকে আমরা রান করব কিভাবে? আপনারা অবশ্যই ফাইলটা যেখানে সেভ করছেন সেই জায়গাটায় চলে যাবেন, গিয়ে যেমন student.html, এবং এর উপরে ডাবল ক্লিক করলে আপনি আউটপুটটা ব্রাউজারে দেখতে পারবেন। আমরা দেখতে পারতেছি এবিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ, এটা আমরা আউটপুটে দেখতে পারতেছি। এখন আমরা যদি এই এবিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ এই লেখাটাকে, আচ্ছা এটা পরে আসে। এরপরে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছিলাম গতকালকে। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা যে কোনো কিছু লিখতে পারি। যেমন এখানে লিখলাম ইস্টাবলিশড, বা ইস্টাবলিশ লিখলাম 1978 সাল। এরপরে লিখলাম EIIIN নং, লিখলাম এরকম লিখে দিলাম স্কুলের EIN নং। এরপরে এখানে আমরা লিখতে পারি ইমেইল। আচ্ছা, এভাবে আমরা সবগুলো এখানে লিখলাম। এবং এখানে এসে লিখলাম অ্যাড্রেস। এখানে লিখলাম ফুলতলা, বগুড়া। এটা দ্বারা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা এই বিষয়গুলো সব লিখে ফেললাম। এবার যদি আমরা আমাদের কোডটায় যাই, সরি আউটপুটে যাই, যে পেজটা আমরা কি করব, আউটপুটটাকে রিলোড করব। দেখ দেখতে পারবো আমাদের এখানে আমাদের আউটপুট পেয়ে গেলাম ইস্টাবলিশ ইআইএন নং, ইমেল, অ্যাড্রেস। কিন্তু এগুলো সব পাশাপাশি আসছে। নিচে আসার জন্য আমরা কি লিখি বলেন তো? ব্রেক। ব্রেক। এখানে আমরা ব্রেক দিই প্রত্যেকটাতে। আচ্ছা, এবার যদি আমরা আমাদের আউটপুটে যাই এবং রিলোড করি, আমরা দেখতে পারবো এই লেখাগুলো সবগুলো নিচে নিচে চলে আসছে, যেটা আমরা গতকালকে শিখলাম। আচ্ছা, এরপর আমরা আজকে নতুন একটা ট্যাগ শিখব। এই ট্যাগটার নাম হলো ইমেজ ট্যাগ। ছবি কিভাবে আনতে হয় এটা আমরা শিখব। যেমন ইমেজ ট্যাগের জন্য প্রথমে আইএমজি আইএমজি লিখতে হয়। এরপরে একটা বা দুইটা স্পেস দিয়ে আমরা লিখবো এসআরসি সোর্স ইকুয়াল ডাবল কোটেশন শুরু এবং শেষ। এরপরে একটা ছবির হাইট থাকে ACI জিএসটি হাইট, ধরেন এখানে দিলাম 300 পিক্সেল, উইথ ইকুয়াল দিলাম 400 পিক্সেল। এবার আমরা এইটা ক্লোজ করলাম এখানে, এভাবে আমরা এটা ক্লোজ করে দিলাম। তাহলে এবার যদি আমরা এটাকে সেভ করি, সেভ করার পর আমরা আউটপুটে যাই, রিলোড করি, দেখেন এখানে একটা ছবির অংশ চলে আসছে। এর হাইট ছিল আমাদের 300 পিক্সেল, উইথ ছিল 400 পিক্সেল। এই জন্য আমাদের এরকম একটা ছবির অংশ দেখাচ্ছে, কিন্তু এখানে কোনো ছবি দেখাচ্ছে না। তার মানে এইচটিএমএল এ যদি আমরা কোনো ছবি আনতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই
আমরা যে সোর্স লিখলাম এবং সোর্সের মধ্যে যে ডাবল কোটেশন লিখলাম, এই ডাবল কোটেশনের ভিতরে আমার ছবির নামটা দিতে হবে। তাহলে ইমেজ ট্যাগ শুরু হইলো, সোর্স, হাইট থাকবে এবং উইডথ থাকবে। এবং এই সোর্সের ভিতরে কি দিতে হবে আমাদের? ছবির একটা নাম দিতে হবে। এতে করে কি হবে? আমাদের ছবিটা আউটপুটে আসবে। তো আমরা একদম বেসিক শেখার জন্য আসলে ছবিটা আহ, কিভাবে আসবে আউটপুটে, এই জন্য আমরা দেখব আমাদের ফাইলটা কোথায় আছে। যে ফোল্ডারে আছে, ধরেন এখানে student.html নামক ফোল্ডারের মধ্যে আমাদের ফাইলটা বর্তমানে অবস্থান করতেছে। তার মানে এই জায়গাটায় ছবি আছে, না সরি, ফাইলটা আছে। এরপরে আমরা এখান থেকে একটা ছবি ডাউনলোড করব। এখান থেকে আমরা একটা ছবি ডাউনলোড করলাম ডাউনলোড ফোল্ডারে। আচ্ছা, এবার যদি আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে যাই, এই যে ছবিটা চলে আসছে। এই ছবির এখান থেকে আমরা ছবির পুরো নামটা নিয়ে নিব। যদি ছবির নামটা অনেক বড়, আমরা ছোট করতে পারি। যেমন এখানে এগুলো কেটে দিয়ে আমরা লিখলাম মাই আইএমজি। তার মানে আমাদের ছবির নাম হলো মাই আইএমজি ডট জেপিজি। আমাদের এক্সটেনশন কি? ডট, কি দেয়া আছে? ডট জেপি, HTML। ডট জেপিজি ছবির নাম। স্টুডেন্ট ডট এসটিএমএল তো আমাদের যেখানে কোড করতেছে। আর ছবিটার নাম দিলাম কি? মাই আইএমজি ডট জেপিজি। জেপিজি। আচ্ছা, এরপরে আমরা এইচটিএমএল আছে আমাদের ইয়াতে বিএস কোডে আসলাম, এবং এই সোর্সের ভিতরে কোনো স্পেস দিব না। আমরা একদম ডাবল কোটেশন শুরু এবং শেষ করে এর ভিতরে মাই আইএমজি ডট জেপিজি মানে ছবির নামটা দিলাম। তার মানে আমার ফাইলটা যে জায়গায় আছে, ছবিটাও বর্তমানে ওই জায়গায় অবস্থান করতেছে, এবং আমরা ছবিটা এখানে দিলাম। এবার যদি এটাকে আমরা সেভ করি এবং আমরা আমাদের আউটপুটে যদি যাই, আমরা দেখতে পারবো আমাদের এখানে ছবিটা চলে আসছে। বুঝতে পারছেন ছবিটা কিভাবে আসলো? হ্যালো? জি স্যার। তার মানে ছবিটা কিভাবে আসলো? আমাদের ফাইলটা যে জায়গায় আছে, ছবিটা আমরা কোথায় রাখছি? ওই জায়গায়। এবং ছবির নাম যেটা আছে ওইটাই আমরা কোথায় লিখছি? এই সোর্সের ভিতরে ওটা আমরা লিখে দিয়েছি। এই জন্য আমাদের ছবিটা সুন্দরভাবে এখানে চলে আসছে। এই পর্যন্ত আগে আউটপুট আনেন। আপনারা সবাই এই পর্যন্ত আগে আউটপুট আনেন, তারপরে আমরা পরের অংশ শুরু করব।
ছবি আনতে পারছেন? হ্যালো? জি জি স্যার, জি পারছি। স্যার। সবাই পারছেন তো নাকি? হ্যালো? হ্যালো? জি স্যার, পারছি। আচ্ছা, তাহলে আমরা কিভাবে একটা ইমেজ আনে সেটা শিখলাম। এখন আপনি চাইলে ধরেন একটা ইন্টারনেটের কোনো একটা ছবি ধরেন সরাসরি ইন্টারনেট থেকে আপনি দেখাবেন। তাহলে ইন্টারনেটের যে কোনো একটা ছবিতে ঢুকলেন, ঢুকে এটাকে আপনি রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাবে যেতে পারেন। যাওয়ার পরে এই যে ছবিটা আসলো, এটা লিঙ্কে ক্লিক করলেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলেন। কপি করে আপনি এখানে এসে সোর্সের এই অংশটুকু ফেলে দিয়ে এই সোর্সের ডাবল কোটেশনের ভিতরে এসে ছবির লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। তো ছবির লিঙ্কটা দিলে আপনি এখান থেকে আপনার ছবির আউটপুটে দেখতে পারবেন। রিলোড করি পেজটা, এই যে ছবির আউটপুটটা এখানে চলে আসলো। আচ্ছা, তো আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হলো যে আমাদের আউটপুটে দেখেন ছবিটা লম্বা, মানে পিওর ছবিটা একদম অরিজিনাল ছবিটা লম্বা, কিন্তু আমাদের আউটপুটে দেখাচ্ছে চ্যাপ্টা। এর অর্থ দাঁড়ায় যে আমরা এখানে হাইট এবং উইথ এটা ফিক্স করে দিছি, কিন্তু আমরা যদি হাইট এবং উইথ না দিতাম তাহলে কি হতো? হাইট এবং উইথ যদি না দিতাম, এবার যদি আমরা পেজটা রিলোড করি, তাহলে ছবিটা যেমন লম্বা তেমনি থেকে গেল, কিন্তু ছবিটা অনেক, যেহেতু অরিজিনাল সাইজে আসলো, এই জন্য অনেক বড় আকারে এখানে শো করতেছে। কনসেপ্টটা ক্লিয়ার যে আমরা কিভাবে ছবিকে ছোট বড় করি হাইট এবং উইথের মাধ্যমে? আচ্ছা, উম, স্যার গতকালকে হাইট, স্যার একটু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। হাইট এন্ড উইথ এই যে 300 এবং 400 দিচ্ছি, এটা হ্যাঁ, আসলে কি পয়েন্ট বোঝাচ্ছে না সর্বোচ্চ কত দিতে পারবো? এই বিষয়গুলো একটু বলেন তো স্যার। 300 এবং 400 পিক্সেল দিলেন আপনি, সর্বোচ্চ না, আপনি আরো বাড়াইতে পারেন এখানে। না, এখানে কি পিক্সেল বোঝাচ্ছে না ইঞ্চিতে হ্যাঁ, এখানে বোঝাবে না এখানে সেন্টিমিটার? আমরা পিক্সেলই বুঝি। ঠিক আছে। আচ্ছা, স্যার, হ্যাঁ প্লিজ বলেন। মনে করেন তো স্যার, আমার ছবিটা ঝাপসা। আমি হ্যাঁ, যদি লিঙ্কটা দেই, মানে যে হাইট উইডথ দেই, তারপরে কি ওখানে কি ঝাপসা ছবিটা শো করবে না একটা ভালো পিক্সেলের ছবি শো করবে স্যার? না, এটা বিষয়টা হলো ছবি ধরেন আপনি এটা ডাউনলোড করলেন ইন্টারনেটে, যে ছবিটা আপলোড করছে সে যদি ঝাপসা দিয়ে আপলোড করে থাকে, আপনি ওটা ডাউনলোড করলে তো ঝাপসাই লাগবে। মানে স্যার, এই আমি যে নতুন করে পিক্সেল দিলাম, ওই তাতে কোনো পরিবর্তন হবে না? হ্যাঁ, তাতে ধরেন যে এই ছবিটা ধরেন আছে 300 বাই 300 পিক্সেলে। এখন আপনি যদি এই ছবিটা 800 বাই 1000 করেন তাহলে তো এটা ফেটে যাবে। জি স্যার। হুম, এরকম বিষয়টা। মানে ভালো করার কোনো উপায় নাই স্যার, যে উম, এডিট না, করার মতো ছবি বা ছবি যেভাবে? আপনি যদি নিজে তোলেন, হ্যাঁ, তাহলে অনেক বেশি পিক্সেল অনেক হাই রেজুলেশন করে এটা ভালো করা যায়, অথবা ফটোশপের মতো সফটওয়্যারের মাধ্যমে ছবিটাকে নিয়ে একটু ভালো করা যায়, কিন্তু আপনি অরিজিনালের মতো যে ভাইব ওটা পাবেন না। স্যার। আচ্ছা, তা আমরা এই পর্যন্ত গেলাম এবং শিখলাম যে আমরা এটা নিয়ে কিভাবে কাজ করতে পারি। আচ্ছা, এরপরে আমরা হরিজন্টাল ট্যাগের মাধ্যমে এখানে আমরা একটা হরিজন্টাল লাইন এখানে তৈরি করছি। এরপরে যদি আমরা পরের অংশে যাই এবং শেখার চেষ্টা করি, আমরা এবার এইচটিএমএল এর টেবিল নিয়ে কাজ করব। তো আমরা প্রথমে এখন ওয়েব ব্রাউজারে যাই, গিয়ে একটু চ্যাট জিপিটিতে যাই, বুঝতে সুবিধা হবে। এইচটিএমএল টেবিল। আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি। এইচটিএমএল টেবিল ব্যবহার করা হয় রো এবং কলাম এই আকারে তথ্য দেখানোর জন্য, ঠিক আছে? এখানে দেখেন, এখানে টেবিলের জন্য প্রথমে টেবিল ট্যাগ ইউজ হয়। সেটা হচ্ছে টেবিল তৈরি করার জন্য আমরা টেবিল ট্যাগ ইউজ করি। তার মানে টেবিল ট্যাগ একটা শুরু হবে এবং টেবিল ট্যাগ একটা শেষ হবে। ঠিক যেমনটা আমরা দেখতে পারতেছি, এখানে একটা টেবিল ট্যাগ শুরু হইলো এবং এখানে টেবিল ট্যাগটা সবার শেষে কি হইলো? শেষ হইলো। আচ্ছা,
এরপরে টি আর, এটা দ্বারা বোঝায় টেবিলের একটি সারি বা রো। তো একটা টেবিলে যদি আমরা আসি, HTML এর টেবিল এক্সাম্পল। আচ্ছা, এখানে দেখেন এইটা একটা টেবিল। তো এখানে আমার রো কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। মানে আপনার টেবিলের হেডিং এর জন্য একটা রো, এবং টেবিলের হেডিং এর মধ্যে আছে নেম, এজ এবং কান্ট্রি। এরপরে সেকেন্ড রোতে আছে হ্যারি ডিপ। এরপরে থার্ড রোতে আছে জন স্মিথ। তারপরে ফোর্থ রোতে আছে রামকৃষ্ণা, ঠিক আছে? আচ্ছা, তো আমার এখানে বর্তমানে এটা একটা টেবিল, এবং এই টেবিলের রো হচ্ছে টোটাল চারটা, তাই না? তো এখন আমরা যদি এইচটিএমএল এর টেবিলে যাই, এই টিআর দ্বারা বোঝায় হচ্ছে টেবিলের একটি সারি বা রো তৈরি করার ক্ষেত্রে। তার মানে আমি যখন এই নেম এজ কান্ট্রি এটা লেখা শুরু করব, এই শুরুতে আমাকে একটা টেবিলের রো টিআর ট্যাগ শুরু করতে হবে, এবং শেষে এসে টিআর ট্যাগ শেষ করতে হবে। আবার যখন পরের রোতে যাব, এখানে টিআর ট্যাগ শুরু করতে হবে, আবার শেষে এসে রোটার শেষে এসে টিআর ট্যাগ শেষ করতে হবে। আবার এখানে এসে টিআর ট্যাগ শুরু, টিআর ট্যাগ শেষ। তার মানে একটা টেবিলে যতটা রো থাকবে ততটা টিআর ট্যাগ আমাকে শুরু করতে হবে এবং শেষ করতে হবে। ঠিক যেমনিভাবে এখানে যদি দেখি, আহ, এই টেবিলটার ক্ষেত্রে দেখেন টেবিল ট্যাগ শুরু হলো এবং টেবিল ট্যাগ এখানে শেষ হলো। এবং এই টেবিলে টোটাল টিআর ট্যাগ দেখেন, একটা টিআর ট্যাগ মানে একটা রো, আবার টিআর ট্যাগ শুরু, টিআর ট্যাগ শেষ, দুইটা রো, টিআর ট্যাগ শুরু, টিআর ট্যাগ শেষ, তিনটা রো। তার মানে টোটাল কয়টা রো এই টেবিলে? তিনটা রো। এবং প্রত্যেকটা রো টিআর দ্বারা শুরু হয় এবং টিআর দ্বারা শেষ হয়। শুধুমাত্র হেডিং এর জন্য আমরা টিএইচ ইউজ করি, আর বাকি সব কিছুর জন্য টি ডি ইউজ করি। বর্ডারের জন্য যদি বর্ডার ইউজ করি তাহলে টেবিলে বর্ডার দেখাবে, না হলে দেখাবে না। তাহলে আমরা টিএইচ এর ক্ষেত্রে যদি আসি, দেখেন এখানে নেম, এজ এবং কান্ট্রি এই তিনটা হচ্ছে টেবিলের হেডিং। এই জন্যে আমরা প্রত্যেকবার ধরেন টিআর শুরু এবং টিআর শেষ, এবং তার ভেতরে টেবিলের যেহেতু হেডিং, টিএইচ শুরু, নেম, টিএইচ শেষ, আবার টিএইচ শুরু, এজ, টিএইচ শেষ, টিএইচ শুরু, কান্ট্রি, টিএইচ শেষ। তার মানে এখানে যদি আমরা উদাহরণে দেখি, দেখেন এখানে টিএইচ শুরু, টিএইচ শেষ, তার মধ্যে আইডি লিখছে, টিএইচ শুরু, টিএইচ শেষ, তার মধ্যে নেম লিখছে। এতে করে কি হয়, এটা একটা টেবিলের হেডিংয়ের মতো গাঢ় এবং বোল্ড আকারে এটা দেখাবে। এটা দ্বারা বুঝি যে এটা টেবিলের হেডিং। এরপরে অন্যান্য যত কিছু আছে সেগুলোকে বলে টেবিলের ডাটা। যেমন এই টেবিলের এগুলো প্রত্যেকটাকে বলে সেল। হেরিডিপ 28 ব্রিটেন, হ্যাঁ, জন স্মিথ 35 ইউএসএ, হ্যাঁ, রামকৃষ্ণা 19 নেপাল, এগুলো সবগুলোকে বলে একটা করে সেল। তো এগুলো প্রত্যেকটা সেল শুরু হয় টিডি এবং টিডি দ্বারা। টিডি দ্বারা শুরু হয়, টিডি দ্বারা শেষ হয়। যেমন এখানে দেখি যে টিডি শুরু, টিডি শেষ, তার মধ্যে ওয়ান। টিডি শুরু, টিডি শেষ, তার মধ্যে রহিম। আমরা একটু প্র্যাকটিক্যাল যখন দেখবো তখন স্পষ্ট বুঝতে পারবো। তো আমরা সরাসরি করে চলে যাই। যেমন এখানে একটা হেডিং টু ট্যাগ নিলাম, এবং হেডিং টু ট্যাগের মধ্যে লিখলাম স্টুডেন্ট লিস্ট। এবার যদি আমরা আমাদের আউটপুটে যাই, আমরা যদি রিলোড করি পেজটা, এই যে এখানে দেখাচ্ছি স্টুডেন্ট লিস্ট। স্টুডেন্ট লিস্ট লেখা, এখন এর ভিতরে আমরা টেবিলে স্টুডেন্ট লিস্টগুলো দেখাবো, স্টুডেন্টদের তালিকা। তো শুরুতে টেবিলের ক্ষেত্রে আমরা কি জানি, একটা টেবিল ট্যাগ শুরু হয়, টিএবিএলই, টেবিল ট্যাগ শুরু হলো এবং টেবিল ট্যাগটা এখানে শেষ হলো। এখন ধরেন আমি টোটাল তিনটা স্টুডেন্টের জন্য ডেটা দেখাবো। তাহলে তিনটা স্টুডেন্টের কি কি ইনফরমেশন থাকবে? প্রথমে থাকবে হচ্ছে নাম, তারপরে ক্লাস, তারপরে রোল। এই তিনটা ইনফরমেশন থাকবে। তাহলে আমি যদি তিনটা স্টুডেন্ট লিখি, তিনটা স্টুডেন্টের ইনফরমেশন দেখাই, হ্যাঁ, এবং ওই তিনটা স্টুডেন্টের নেম,
ক্লাস এবং রোল দেখাতে চাই, তাহলে আমার হেডিং কয়টা থাকে? নেম, ক্লাস এবং রোল। তাহলে তিনটা স্টুডেন্ট আর হেডিং, টোটাল কয়টা, তাহলে কয়টা রো দাঁড়ায়? টোটাল দাঁড়ায় হচ্ছে 4টা রো। তো আমরা প্রথমে রো শুরু করার জন্য লিখি টিআর। টিআর শুরু করলাম এবং টিআর শেষ করলাম, তার মানে বোঝায় এটা হচ্ছে একটা রো। যেহেতু আমার টেবিলের হেডিং আমরা লিখবো, এই জন্য এখানে লিখি টিএইচ, টেবিল হেডিং শুরু করলাম এবং টেবিল হেডিং শেষ করলাম। এবং এখানে এসে লিখলাম নেম, আবার পরের হেডিং এর জন্য টিএইচ শুরু করলাম, ক্লাস, আবার এখানে টেবিল হেডিং শুরু করলাম, রোল। আমরা যদি একটা আউটপুটে যাই আমরা দেখতে পারবো, রিলোড করি পেজটা, দেখেন আমাদের এখানে নেম, ক্লাস এবং রোল এটা এভাবে চলে আসছে। এগুলো হচ্ছে টেবিলের হেডিং। এখন এই টেবিলের পরে দুইটা স্পেস দিয়ে যদি আমরা এখানে বর্ডার দেই, বর্ডার ইকুয়াল, যদি এখানে আমরা 1 দেই এবং পেজটা রিলোড করি, তাহলে দেখতে পারবো এই যে এখানে প্রত্যেকটার মধ্যে বর্ডার এখানে চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমার টেবিলের, একটা টেবিলের রো লিখলাম এবং এগুলো হচ্ছে টেবিলের মানে হেডিং, টিএইচ দ্বারা লিখলাম। এবার যদি আমরা স্টুডেন্টদের ইনফরমেশন লিখতে চাই, যেমন এখানে নেমের আন্ডারে স্টুডেন্টের নাম থাকবে, ক্লাসের আন্ডারে ক্লাস থাকবে, রোলের আন্ডারে রোল থাকবে, যতটা স্টুডেন্টের ইনফরমেশন নিব ততটা টিআর শুরু এবং শেষ করতে হবে। তো আমরা প্রথম স্টুডেন্টের ইনফরমেশন যখন এখানে ঢুকাবো টেবিলে, তো আমাদের প্রথমে আবার এখানে টিআর শুরু করলাম এবং টিআর এখানে শেষ করলাম। আর নেমের আন্ডারে আমি নেম লেখা দেখাবো, এগুলোকে বলে টেবিলের ডাটা, টিডি। টেবিলের ডাটা শুরু করলাম, লিখলাম আসিফ, তাহলে নেমের আন্ডারে আসিফ ঢুকবে। এরপরে আবার টিডি শুরু করলাম, লিখলাম ক্লাস 9, আবার টিডি শেষ করলাম, আবার টিডি শুরু করলাম, এখানে লিখলাম রোল, লিখলাম 11। তাহলে যদি আমি এই পেজটাকে, এটাকে সেভ করে পেজটাকে রিলোড করি, আমরা দেখতে পারবো আসিফ, 9 এবং 11 অটোমেটিক্যালি এখানে চলে আসছে। তার মানে এখানে এই টিআর হচ্ছে প্রথম রো এর জন্য, পরের টিআর হচ্ছে দ্বিতীয় রো এর জন্য, এবং প্রথম টিএইচ এর আন্ডারে পরের রো এর প্রথম টিডিটা ঢুকবে, ক্লাসের আন্ডারে 9 ঢুকবে এবং রোলের আন্ডারে 11 ঢুকবে। এটা হচ্ছে একটা মাত্র স্টুডেন্টের জন্য। এরপরে যদি আমরা দুই নম্বর স্টুডেন্টের ইনফরমেশন দেখাতে চাই, তাহলে আবার এখানে টিআর শুরু করব, টিআর শেষ করব, এরপরে টিডি শুরু করলাম, শেষ করলাম, এখানে লিখলাম মনির, টিডি শুরু শেষ, আবার টিডি লিখলাম, ক্লাসের জায়গায় লিখলাম ধরেন ক্লাস 9, আবার এখানে টিডি শুরু করলাম, শেষ করলাম, এখানে লিখলাম রোল 12। সেভ করলাম, করার পরে আমরা পেজটা যদি রিলোড করি, দেখেন মনির 9, 12 চলে আসলো। এর পরবর্তীতে যদি আমরা আবার আরো একটি স্টুডেন্টের ইনফরমেশন নেই, আবার এখানে টিআর শুরু করতে হবে এবং টিআর শেষ করলাম, তারপরে টিডি শুরু করলাম, টিডি শেষ করলাম, লিখলাম মুশফিক, এরপরে টিডি শুরু করলাম, শেষ করলাম, ক্লাস 9, আবার এখানে টিডি শুরু করলাম, শেষ করলাম, রোল 13। এটাকে সেভ করলাম। সেভ করে যদি এটাকে এখন আমরা রিলোড করি, দেখেন এখানে মুশফিক 9 এবং 13 সুন্দরভাবে এখানে ঢুকে গেল। আচ্ছা, এটা বোঝা গেছে এটা কিভাবে কাজ করে। আমরা লাস্টের স্টুডেন্টের ইনফরমেশনটা মুছে দিই, তাহলে এক পেজে থাকবে এবং বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন টেবিলটা কিভাবে তৈরি করলাম আমরা? জি। সবাই বুঝতে পারছেন? স্যার, জি স্যার। আচ্ছা, টেবিল সংক্রান্ত কোনো প্রশ্ন আছে এখানে এতটুকু কোডের মধ্যে যদি না বুঝে থাকেন? এতে করে আমাদের আউটপুট আসে হলো দুইটা স্টুডেন্টের জন্য এরকম,
এখন দেখেন প্রত্যেকটা টেবিলের, দেখেন এগুলোকে ক্যাটাগরি বলে সেল বলে। এই সেলগুলোর মধ্যে স্পেস আছে না? দেখেন তো, ডাবল বর্ডারের মতো লাগতেছে না? হ্যাঁ। স্যার। এইটা সরানোর জন্য আমরা কি করি, বর্ডারের পরে আবার একটা বা দুইটা স্পেস দিয়ে লিখি সেল স্পেসিং। মানে প্রত্যেকটা সেলের মধ্যে যে স্পেসটা আছে সেটাকে বলে সেল স্পেসিং, এটাকে আমরা জিরো করে দিই। যখনই আমরা সেল স্পেসিংটা জিরো করলাম এবং এই পেজটা রিলোড করলাম, দেখেন এখন ডাবল যে বর্ডার সেগুলো নাই হয়, শুধুমাত্র এখানে একটা বর্ডার এখানে থেকে গেল। এই হচ্ছে আমাদের টেবিলের কাজ। এটা করে ফেলেন, খুব দ্রুত এটা করে ফেলেন, এরপর আমরা পরের টপিকে ঢুকবো ইনশাল্লাহ।
জি স্যার, হয়েছে স্যার। শেষ করতে পারছেন আপনারা সবাই? হ্যালো? জি স্যার, শেষ করছি। অসীম, শেষ করতে পারছেন? হ্যাঁ স্যার, হয়েছে স্যার। আচ্ছা, এখানে আমরা নেম, ক্লাস এবং রোল এগুলো দেখলাম। এখন যদি আমরা এই টেবিলে ছবি যোগ করতে চাই, ধরেন এখানে আমাদের একটা কলাম থাকবে, সেটা থাকবে ফটো, কলামের হেডিং থাকবে এবং প্রত্যেকটা স্টুডেন্টের ছবি এই জায়গায় অবস্থান করবে। তো এই জন্য আমরা প্রথমে ফটো নামে একটা কলাম নিব, সেটা হচ্ছে নেমের উপরে বা নিচে আপনি যে কোনো জায়গায় নিতে পারেন। যেখানে নেবেন সেখানে একটা নতুন টিএইচ খুলবেন, টিএইচ শুরু করবেন এবং এখানে টিএইচ শেষ করবেন এবং এখানে আপনার হেডিংটা লিখবেন। ধরেন আমি স্টুডেন্ট ফটো দিব, তো আমি এখানে ফটো নামে একটা হেডিং দিলাম এবং এই পেজটাকে রিলোড করি, দেখবো চেঞ্জটা দেখবো। দেখেন, ফটো, নেম, ক্লাস, রোল, কিন্তু আমার এখানে সবগুলো এই অবস্থায় অবস্থান করতেছে। মানে আসিফ 9, 11 এবং মনির 9, 12 এগুলো থাকা উচিত ছিল নেম, ক্লাস, রোলের আন্ডারে। কিন্তু এখানে ফটো লেখার সাথে সাথে কি হয়ে গেল, এগুলো বামে চেপে গেল এবং রোলটা আলাদা হয়ে পড়লো। এর কারণ দাঁড়ায়, এখানে আপনি যতটা টিএইচ লিখবেন এখানে আপনার ততটা টিডি লিখতে হবে, তাহলে আপনার এটা পারফেক্ট থাকবে। আর যদি আপনি কম বেশ করেন তাহলে টেবিলটা উল্টাপাল্টা হয়ে যায়। তো এখানে আমাদের প্রত্যেকটাতে এসে একটা করে ফটোর জন্য টিডি যুক্ত করতে হবে। তাহলে দেখেন, আমরা টিডি শুরু করলাম এবং শেষ করলাম। এখন আমাদের যেহেতু ফটো প্রথমটা হচ্ছে ফটো, এই জন্য আমরা প্রথম টিডিটা ফটোর জন্য রেখে দিব এবং এখানে এসে আমরা এবার ইমেজটা একটা লিখব, ইমেজ সোর্স ইকুয়াল, আমরা আমাদের ছবির নাম দিব এবং এখানে আপনি একটা হাইট দিবেন। এখানে হাইট দিলাম ধরেন 80 এবং উইথ দিলাম 100। আচ্ছা, এতে করে আমাদের কি হবে, প্রথম টিডিটায় ছবি চলে আসবে। আমরা যদি এবার সেভ করার পর আউটপুট দেখি, রিলোড করি, দেখেন আমাদের এখানে সুন্দর করে ছবির জায়গায় ছবিটা এখানে ফটোসে ছবিটা চলে আসলো। এরপরে পরের মনিরের ক্ষেত্রে আমরা ঠিক করব, আমরা প্রথমটা লেখার পরে এই টিডিটা কপি করব, বা আপনি হাতেও লিখতে পারেন, নো প্রবলেম। পরের টিআর এর ভিতরে এসে আমরা আবার এই টিডিটা লিখে ফেললাম। এখানে আপনি মাই ইমেজ বা ওই ছবির নির্দিষ্ট কোনো যদি নাম থাকে সেই নামটা এখানে দিয়ে দিলেন। এক এক ছবির এক এক নাম থাকতে পারে। তাহলে দেখেন আমাদের এখানে টোটাল দুইটা ছবি চলে আসলো। তাহলে এটা আমাদের একটা স্টুডেন্ট লিস্টদের জন্য পারফেক্ট হয়ে গেল, যেখানে স্টুডেন্টের ছবি, নাম, ক্লাস এবং রোল এখানে থেকে গেল। কনসেপ্ট ক্লিয়ার কিভাবে আমরা টেবিলে ছবি ঢুকাইতে পারি? হ্যাঁ, হ্যালো? জি। আচ্ছা, এখন এই ছবি ঢোকার কাজটা করে ফেলেন দ্রুত। এখানে চেঞ্জ হচ্ছে এই এক লাইন আর হলো এই লাইন।
এখানে উপরে টিএইচ একটা ঢুকানো হলো এবং টিডিতে আরেকটা ঢুকানো হলো। ছবি আনতে পারছেন সবাই বাকিরা? আপনাদের টেবিলে ছবি আসছে? জি স্যার। আবির হোসেন মাহিন, পারছেন আপনি ছবি আনতে? মাহিন, গৌরব, রয়, টেবিলে ছবি আনতে পারছেন? অন্যান্যদের স্যার কি অবস্থা? স্যার ক্লাস 9 এটাকে যদি মিডলে আনতে চাই তাহলে কি ইউজ করব? ক্লাস নাইনটাকে? যদি মিডলে আনতে চাই, এটা তো আহ, এই দাগের পাশাপাশি রয়ে গেছে, যদি মাঝখানে নিয়ে আসতে চাই। ও আচ্ছা, এই কাজগুলো আপনাদের আগামীকালকে করাবে সিএসএস এর মাধ্যমে। ওহ, সিএসএস আচ্ছা। বুটস্ট্র্যাপের মাধ্যমে খুব ইজিলি এগুলো হ্যান্ডেল করা যায়। হ্যাঁ, সিএসএস এবং বুটস্ট্র্যাপ ডিজাইনের কাজগুলো আগামীকালকে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এইচটিএমএল এর বেসিকটা শেষ করার চেষ্টা করবো আজকে। ওকে, তাহলে টেবিল সংক্রান্ত বিষয়গুলো আমরা শেষ করলাম এইচটিএমএল এ, ঠিক আছে? আচ্ছা, এই কোডটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের মেসেজে। আচ্ছা, এটা বেশি বড় হয়ে গেছে না? 1000 কিন্তু 1090 হয়ে গেছে, তাই তো? আচ্ছা,
যে প্রথমের হেডিং এবং প্যারাগ্রাফ বাদ দিয়ে বাকি কোডটা আমি আপনাদের দিয়ে দিছি, ওটা নিয়ে নিন। আচ্ছা, এরপরে আমরা যদি আসি, নতুন একটা ফাইল ওপেন করব, নিউ ফাইল। এখানে আমরা দিলাম হলো রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল। আমরা এখন এইচটিএমএল এর ফর্মের কাজ শিখব। ফাইলের নাম দিলাম হলো রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল, এবং আমরা ফাইলটা সেভ করলাম। আচ্ছা, তো আমরা এইচটিএমএল ফর্মের উপরে যদি আলোচনা করি, একটু জেনে আসি আসলে এইচটিএমএল ফর্মটা কি। যেমন আমরা বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন এবং রেজিস্ট্রেশন পেজ দেখতে পারি, তারপরে কন্ট্যাক্ট ফর্ম দেখতে পারি, ফিডব্যাক ফর্ম। এরপরে যদি উদাহরণ দেই, আমরা যদি ফেসবুক চালাই, ফেসবুকে এসে আমরা কোনো কিছু একটা লিখে পোস্টে চাপ দিই, ওটা একটা ফর্ম। ঠিক তেমনিভাবে আমরা ইউটিউবে যদি এখানে আসি, এখানে এসে সার্চ বক্সে সার্চ করি, এটা হলো একটা ফর্ম। তো এই ধরনের কিছু ছোট ইনপুট যেখানে আমরা লিখতে পারি বা কোনো ফাইল আপলোড করতে পারি, যেমন আমরা ফেসবুকে ছবি আপলোড করি, হ্যাঁ, তো এগুলো হচ্ছে ফর্মের উদাহরণ। আচ্ছা, তো আমরা এখন এইচটিএমএল এর ফর্মের কাজ শিখব। তো ফর্মের কাজ শেখার আগে যদি আমরা জানি, টেবিলের মতো এইচটিএমএল এ এখানে এফওআরএম ফর্ম শুরু করতে হয় এবং ফর্ম শেষ করতে হয়। এরপরে আমাদের আরো কিছু বিষয় জানার আছে, যেমন এখানে ইনপুট, ইউজার ইনপুট নেয় এই ইনপুটের মাধ্যমে। এরপরে আমরা যদি টাইপ টেক্সট, মানে আমরা টেক্সট টাইপের যে কোনো কিছু একটা ফিল্ডের মধ্যে লিখতে পারি, যেমন আমরা যদি এখানে লিখি ABCD বা 1 2 3 4, হ্যাঁ, যে কোনো কিছু লিখতে পারি, এগুলো সবগুলোকে বলে টেক্সট। এই জন্যে আমাদের এখানে আমরা দেখতে পারতেছি টাইপটা টেক্সট। যদি টাইপ ইমেল থাকে, তার মানে আপনি ইমেল বাদ দিয়ে কোনো কিছু ইনপুট নিতে পারবেন না। টাইপ যদি পাসওয়ার্ড থাকে, তাহলে আপনি যে লেখাটা লিখবেন সেটা হাইড হয়ে থাকবে, স্টার টাইপের কোনো কিছু একটা চলে আসবে। এরপরে আমরা সিলেক্ট, এখানে ড্রপ ডাউন মেনুর জন্য আমরা এখানে সিলেক্ট ব্যবহার করি। এরপরে থাকে টেক্সট এরিয়া, ধরেন অ্যাবাউট ইউর সেলফ, যেখানে অনেক কিছু আপনাকে লিখতে হবে, অনেক কিছু, সেখানে আমরা টেক্সট এরিয়া ব্যবহার করি। এরপরে সাবমিট, এখানে ক্লিক করলে ফর্মটা সাবমিট হয়। সব কিছু জানতে হবে না, শুধু বেসিক যে বিষয়গুলো আমাদের পাইথনের ওয়েব ফ্রেমওয়ার্ক করতে লাগবে সেই বিষয়গুলো আমরা জানবো। আচ্ছা, তো এখানে আমরা স্বাভাবিকভাবে জানলাম এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার, এইচটিএমএল শুরু করতে হয় এবং এইচটিএমএল শেষ করতে হয়। এখানে আমাদের একটা হেড সেকশন থাকে এবং এরপরে থাকে একটা বডি সেকশন। এবং এই জায়গায় এসে আমরা এইচটিএমএল ফর্ম যখন কাজ করব, প্রথমে আমাদের লেস দেন এফওআরএম ফর্ম লিখতে হয় এবং ফর্মটা এখানে শেষ করতে হয়। যেমন আমরা ফর্ম লিখলাম এবং ফর্ম এখানে শেষ করলাম। এর পরবর্তীতে যদি আমরা এখানে লিখি, যদি কোনো কিছু ইনপুট ফিল্ড নেই, যেমন আমরা এখানে লিখলাম নেম, বা আমরা এখানে লিখি ইন্টার নেম, তাহলে ইন্টার নেম লেখার পরে এখানে একটা ব্রেক দিই এবং এটা যদি আমরা সেভ করে আমরা আমাদের আউটপুটে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পারতেছি আমরা এখানে দেখেন ইন্টার নেম এই লেখাটা এখানে চলে আসলো। এবং ব্রেক দেওয়ার ফলে নিচের মধ্যে আমি যা লিখবো পরবর্তীতে এটা নিচে চলে আসবে। ইন্টার নেম লিখলাম, ব্রেক লিখলাম, এরপর এখানে লিখলাম ইনপুট টাইপ ইকুয়াল, আমরা এই ডাবল কোটেশনের শুরু এবং শেষ করলাম এবং ভিতরে লিখলাম টেক্সট। এতে করে কি হবে, এবার যদি আমি এটার আউটপুটে যাই, দেখব এই যে এখানে একটা টেক্সট ফিল্ড চলে আসলো এবং এখানে আমরা যা অনেক কিছু লিখতে পারি। ইন্টার নেম, আপনি এখানে আপনার নাম লিখলেন, যা মন চায় এখানে লিখলেন। তার মানে এটা হচ্ছে একটা টেক্সট ফিল্ড
এবং এটার বাই ডিফল্ট একটা নির্দিষ্ট সাইজে থাকে, এটাকে কমানো বা বাড়ানো যায় না। কিন্তু সিএসএস এবং বুটস্ট্র্যাপের ডিজাইনের মাধ্যমে আমরা এই ফর্মটাকে, এই টেক্সট ফিল্ডটাকে অনেক দূর পর্যন্ত বাড়াইতে পারি, বড় করতে পারি, ছোট করতে পারি, সব কিছু করতে পারি। কিন্তু নর্মাল কোনো ডিজাইন ছাড়া ফর্মটা, মানে এইচটিএমএল এর এই টেক্সট ফিল্ডটা এরকমই লাগে। আচ্ছা, ইনপুট টাইপ আমরা টেক্সট দিলাম, এরপরে আমরা যথারীতি আবার ব্রেক দিই। এরপরে আমরা যদি আরেকটা উদাহরণে যাই, লিখলাম ইন্টার, এখানে আমরা লিখি পাসওয়ার্ড, ব্রেকে যাই, লিখলাম ইনপুট টাইপ ইকুয়াল, এবার আমরা টাইপটা হবে পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড, এটাকে সেভ করি। আবার যদি আমরা আউটপুটে যাই, দেখব ইন্টার পাসওয়ার্ড। দেখেন, আমরা ইন্টার নেমে আমরা যা লিখে এটা দেখা যাচ্ছে, কিন্তু যখন আমরা পাসওয়ার্ডে লিখতে যাব আর দেখা যাচ্ছে না, কারণ এই টাইপটা আমরা এখানে কি দিলাম, পাসওয়ার্ড। ঠিক আছে, এরপরে আমরা যদি আসি ইন্টার ডেট অফ বার্থ, মানে আপনার ডেট অফ বার্থ দিতে বলতেছে। তো এখানে আমরা আবার লিখবো ইনপুট টাইপ ইকুয়াল, এবার টাইপটা হবে ডেট, টাইপটা হবে আমাদের ডেট, সেভ করলাম। আচ্ছা, এখানে একটা ব্রেক দিতে ভুলে গেছে, তার নিচে নিচে আসবে। যাই হোক, আমরা এবার কি দিলাম, ইন্টার ডেট অফ বার্থ এবং ইনপুট টাইপ দিলাম ডেট। এবার যদি আমরা এখান থেকে পেজটা রিলোড করি, দেখেন ইন্টার ডেট অফ বার্থ এবং এখানে একটা ফিল্ড চলে আসলো। এবার যদি আমরা এখানে ক্লিক করি, এখানে আমাদের একটা ক্যালেন্ডারের মতো চলে আসবে, যেখান থেকে আমরা ডেট অফ বার্থটা খুব সুন্দরভাবে দিতে পারি। বুঝতে পারছেন? এভাবে আমরা ডেট অফ বার্থটা এখানে লিখতে পারি। এই পর্যন্ত বোঝা গেছে? হ্যালো? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তার মানে আমরা একটা টাইপ শিখলাম টেক্সট, আরেকটা টাইপ শিখলাম পাসওয়ার্ড, আরেকটা টাইপ শিখলাম হলো ডেট। এবারে আমরা এখানে লিখলাম ইন্টার ইওর ক্লাস, তোমার ক্লাস এখানে এন্ট্রি করো। তাহলে আমরা আবার লিখবো ইনপুট টাইপ, এবার দিব হলো নাম্বার, আমাদের ক্লাসটা হবে নাম্বার, বা আপনি যদি রোল দেন তাহলে রোলেরও টাইপ হবে নাম্বার। তাহলে আমরা যদি এবার এটাকে সেভ করি এবং সেভ করার পরে এই পেজটাকে যদি আমরা এখন রিলোড করি, তাহলে আমরা দেখবো ইন্টারিয়র ক্লাস। এখান থেকে আপনি সংখ্যাবাচক কোনো কিছু দিতে পারেন, যে কোনো কিছু, কিন্তু আপনি যদি এবিসিডি লিখতে চান আর এখানে টাইপ করতে দিবে না, কারণ আপনি এখানে নাম্বার ছাড়া কোনো কিছু দিতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের লাগবে হলো, ধরেন জেন্ডারের ক্ষেত্রে আপনি চুজ করবেন মেল অথবা ফিমেল। ঠিক আছে, মেল ফিমেল এবং আদার্স, এটা হচ্ছে আমরা জেন্ডারের ক্ষেত্রে আমরা বাছাই করি বা নির্বাচন করি। এক্ষেত্রে কি হয়, আমরা এখানে দিব সিলেক্ট জেন্ডার, ব্রেক দিলাম। এবার যেহেতু আমরা জেন্ডার সিলেক্ট করব, তার মানে এখানে একটা ড্রপ ডাউন মেনু আসবে। ড্রপ ডাউন মেনুর জন্য আমরা কি করি, এখানে সিলেক্ট ট্যাগটা, নতুন একটা ট্যাগ নেই, সিলেক্ট ট্যাগ শুরু করি এবং
সিলেক্ট ট্যাগ শেষ করি এবং এর ভিতর থেকে আমরা অপশন চুজ করি। এখানে লিখি অপশন শুরু করি এবং অপশন শেষ করি। তার মানে একটা সিলেক্টেড শুরু এবং সিলেক্টেড শেষ, এবং তার ভিতরে থেকে আমাদের অপশন, এবং অপশনের ভিতরে থেকে আমাদের বিভিন্ন, যেমন মেল জন্য মেল, আবার এখানে আমরা অপশন শুরু করব এবং অপশন শেষ করব। এখানে লিখলাম ফিমেল, এরপরে আমরা এখানে এসে আবার অপশন শুরু করলাম, অপশন শেষ করলাম, আদার্স। আচ্ছা, এবারে লাস্টে এসে আমরা একটা ব্রেক দিই। এখন যদি আমরা আউটপুটে যাই এবং পেজটা রিলোড করি, দেখেন সিলেক্ট জেন্ডার চলে আসলো। এখানে যদি ক্লিক করি দেখেন মেল ফিমেল আদার্স, আপনি যেখানে ক্লিক করবেন এটা এখানে থেকে যাবে। সোজা কথা, একটা ড্রপ ডাউন লিস্ট আমরা তৈরি করি কিভাবে? আমরা প্রথমে সিলেক্ট লিখি, শুরু করি এবং সিলেক্ট শেষ করি, এরপরে যতগুলো অপশন রাখতে চাই অপশন শুরু করি এবং অপশন শেষ করি, সেখানে আমরা লিখি মেল ফিমেল এবং আদার্স। বোঝা গেছে? হ্যালো? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা যদি এখানে কোনো বড় লেখা লিখতে চাই, সেখানে আমাদের লিখতে হবে টেক্সট এরিয়া। আপনি টেক্সট এরিয়া ট্যাগ শুরু করবেন এবং ট্যাগ শেষ করবেন, এবং এখানে লিখবেন যে কোনো কিছু, রাইট অ্যাবাউট ইয়োর সেলফ বা রাইট ইয়োর এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আপনি যাই লিখবেন না কেন, এখানে দেখবেন একটা বড় বক্স চলে আসবে ছোটখাটো, রাইট অ্যাবাউট ইয়োর সেলফ। এই বক্সটাকে আপনি টেনে এভাবে বড় করতে পারেন। ধরেন আপনার লেখা অনেক বড়, আপনি এভাবে টেনে বড় করে লেখাটা বুঝতে পারেন। আচ্ছা, এখানে আমরা একটা হেডিং দিয়ে দেই। টেক্সট এরিয়াতে লিখলাম অ্যাবাউট। এবার যদি আসি অ্যাবাউট, ওকে, এখানে একটা ব্রেক দিলে ভালো হইতো, অ্যাবাউট ইউর সেলফ, এখানে দুইটা ব্রেক দিই, তাহলে একটু নিচে নামবে এবং দেখতে এবং বুঝতে সুবিধা হবে। এই যে অ্যাবাউট ইউর সেলফ, এটা চলে আসলো। এখান থেকে আপনি বড় বা ছোট করতে পারেন। তারপরে এখানে আপনি ভিতরে যা মন চাই লিখতে পারেন, এবং লেখার জন্য অনেক বেশি বড় হয়ে যায় তখন এখানে দেখবেন একটা স্ক্রল বার এখানে এভাবে চলে আসবে, যদি আপনার লেখাটা অনেক বেশি বড় হয়। ঠিক আছে? আচ্ছা, এভাবে আমরা কাজ করতে পারি টেক্সট এরিয়া। আমরা আমাদের ফাইনালি আরেকটা বিষয় লাগতে পারে, সেটা হলো ফাইল আপলোড। যেমন আমরা বিভিন্ন যখন কাজ করি তখন আমাদের ফাইল আপলোড করতে হয়। ফাইল আপলোড করার জন্য আমরা লিখি যেমন ফটোস, আপলোড ফটোস লিখলাম, তারপরে এখানে লিখলাম ইনপুট টাইপ ইকুয়াল ফটোটা ফাইল। আপনার ফটো হইতে পারে, বাট কোনো ডকুমেন্ট হইতে পারে, বা কোনো ফাইল হইতে পারে, যে কোনো কিছু। এখানে আমরা লিখি ইনপুট টাইপ কি দিলাম, ফাইল। এটাকে সেভ করলাম, করে যদি এখন এখানে এসে রিলোড করি, দেখেন এখানে আপলোড ফটোস, এই যে চুজ ফাইল, এখানে ক্লিক করলে আপনি কম্পিউটারের যে কোনো জায়গা থেকে আপনি গিয়ে ছবিটা নিয়ে এসে ওপেন করতে পারেন। এই যে ছবিটা চলে আসলো। এটাকে নিচে নামানোর জন্য আবার আমাদের করতে হবে কি, এখানে কিছু ব্রেক দেওয়া উচিত ছিল, আমরা একটু ব্রেক দেই। টেক্সট এরিয়ার পর ব্রেক দিয়ে দিলাম, এতে করে কি হবে, আপলোড ফটোসটা নিচে চলে যাবে। আমরা যদি একটু খেয়াল করি, এই যে আপলোড ফটোসটা নিচে চলে আসলো। এরপরে আমাদের আরেকটা বিষয় লাগে, সেটা হলো বাটন। যেমন আমরা বাটনের জন্য, আচ্ছা প্রথমে আমরা ব্রেক দিয়ে একটু নিচে নামাই, দুইটা ব্রেক দিই, বুঝতে সুবিধা হবে। এখানে লিখলাম ইনপুট, সরি, বাটন, লিখলাম সাবমিট, সেভ করলাম। মানে বাটন ট্যাগ শুরু করলাম এবং বাটন ট্যাগ শেষ করলাম, এবং শুরু এবং শেষের ভেতরে আমরা লিখলাম হলো সাবমিট। তো আমরা যদি এবার ফাইলটা রিলোড করি,
আমরা দেখতে পারবো এই যে এখানে একটা সাবমিট বাটন চলে আসলো। আপনি যখন সাবমিটে ক্লিক করবেন, সাথে সাথে আপনি যখন কাজ করবেন প্রফেশনাল কাজ, তখন এটা ডাটাবেজের মধ্যে এই ডেটাগুলো সব ঢুকে যাবে। ঠিক যেমনি ভাবে ঢুকে ফেসবুকে যখন আপনি আপলোড পোস্ট করেন ফেসবুকের ডাটাবেজে ঢুকে, ঠিক এটাও ডাটাবেজে ঢুকবে যদি আপনি ব্যাকএন্ডে কাজ করেন। তো ডাটাবেজের কাজ কিভাবে করতে হয় সেটা আমরা ডিজ্যাঙ্গোর ক্লাসগুলো যখন লাস্টের 5টা ক্লাস, ওইটাতে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। তো এটা ছিল হচ্ছে আমাদের ফাইলের কাজ, যেটা আমরা শেখার চেষ্টা করলাম। বুঝতে পারছেন আপনারা? হ্যালো? জি স্যার। আচ্ছা, তাহলে আমি আপনাদের এই কাজটা করার একটু সুযোগ দিতে চাই। এটা শেষ করতে হবে, একটু ফন্ট সাইজটা ছোট করি। দেখা যাচ্ছে। একটা নতুন ফাইল খুলবেন registration.html, এবং বডির ভিতরে পুরো কাজটা এখানে এভাবে সুন্দরভাবে করে ফেলেন। করে ফেলে আপনি আউটপুটটা দেখবেন এরকমটা আসবে, এবং এরকম একটা আউটপুট আনার চেষ্টা করেন। এটার জন্য টাইম দিলাম হলো, এখন বাজে 8টা 11, 8টা 20-এর দিকে আপনারা এই 20-এর মধ্যে শেষ করবেন, মানে 10 মিনিটের মধ্যে শেষ করবেন।